আমাদের যে সাংবিধানিক সংকট দেশে চলতেছে, এই সংকটের উপরে দুই একটি কথা বলবো। এই সংকটটা শুরু হয়েছে দেশ স্বাধীন হওয়ার পরপরই। আমাদের 26শে মার্চ যে স্বাধীনতা দিবস, সেটা 25শে মার্চের রাত্রে 12টার পরে আমাদের উপর যখন আক্রমণ হলো, সেই আক্রমণের কারণেই আমরা এটা 26শে মার্চে আমাদের দেশ স্বাধীনতা ঘোষণা করা হলো। সেইভাবে এই স্বাধীনতা দিবস, তাই না? তারপরে যে 9 মাস আমরা যুদ্ধ করলাম, এই 9 মাস হলো আমরা ওই স্বাধীনতাটাকে ধরে রাখার জন্য আমাদের সকল ছেলে মেয়েরা ঝাঁপিয়ে পড়লো। আমাদের 16ই ডিসেম্বর 1971 সনে যে আমরা স্বাধীনতা পেলাম, ঠিক না? কিন্তু স্বাধীনতার পরে 1 বছরের মধ্যে দেশে অনেক পরিবর্তন হলো, অনেক কিছু ঘটলো। সেই পরিবর্তনের মধ্য দিয়ে যখন 1972-এর 16ই ডিসেম্বর আমাদের এই সংবিধান জারি করা হলো, সেই সংবিধান জারি করার পরেই দেশে একটা সংকট তৈরি হলো। এই সংকটের কারণে আওয়ামী লীগের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এবং ঐক্যতা যে ছিল সেটা একটু দুর্বল হয়ে গেল। তারপরেই অনেক ইতিহাস, সেটা আপনারা জানেন। সেই কারণে যে সাংবিধানিক সংকট দেখা দিল, সেটা কিন্তু আজকে 2026-এ এসে আমাদের দেশটা অনেকের মধ্যে, এবং বিশেষ করে তাদের যুক্তি আছে, আমরা এখন একটা পরাধীন দেশে পরিণত হয়েছি। এই সাংবিধানিক সংকটটা যদি আমরা তখন সৃষ্টি না করতাম, তাহলে হয়তো এই অবস্থা আজকে হইতো না। সেই জিনিসটাই আমি আপনাদের সামনে কিছুটা আলাপ করব। সাংবিধানিক সংকটটা কিভাবে সৃষ্টি হলো। সাংবিধানিক সংকটটা সৃষ্টি হলো যে আমাদের দেশে যে ইলেকশনগুলো হবে, নির্বাচন যখন হবে, তখন আমরা জনগণ সেই সংবিধানের অধীনে যাদেরকে ভোট দেব, কনস্টিটিউয়েন্সি থেকে সংবিধানের যে আসন, সেই আসন থেকে যাদেরকে আমরা ভোট দেব, তারা সংসদে আসবেন। তারা আসবেন কি হিসাবে আসবেন? ওনারা আসবেন আমাদের জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে এসে আসন দখল করে বসবেন, এবং জনগণের পক্ষ হয়ে ওনারা সংসদে কথা বলবেন। ঠিক আছে? তাহলে 300 আসনের যে সংসদ, 300 সংসদীয় আসন থেকে এসে ওনারা সংসদে বসবেন। সেখানে যেই দল মেজরিটি আসন পাবে, তার রাষ্ট্রের যে দায়িত্বভার গ্রহণ করার সুযোগ হবে। তখন উনি, যিনি দলীয় প্রধান, প্রেসিডেন্টের কাছে একটা রিকোয়েস্ট করবেন যে আমি রাষ্ট্রের দায়িত্বভার নিতে চাই, আমি সবাই সাপোর্ট নিয়ে, আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট আছে, আমি সরকার পরিচালনা করতে চাই, এরকম একটা রিকোয়েস্ট যাবে, ঠিক না? তখন যে সরকারটা বসবেন, উনি একটা লিগ্যাল সরকার হবে। কিন্তু আপনি যদি সংবিধান পড়েন ভালো করে, তাহলে সংবিধানের প্রথমে যে সাংঘর্ষিকটা আমরা দেখতে পাবেন, সেটা হলো সংবিধানের ধারা 70। সেই 70-এ কি বলতেছে? যে আপনি একটা পার্টির নমিনেশন নিয়ে, মনোনীত প্রার্থী হয়ে সংবিধানে আসার পর আপনি যদি পার্টির থেকে পদত্যাগ করেন, তাহলে আপনার যে আসনটা সেটা শূন্য হবে। তার মানে কি, পার্টির মনোনীত প্রার্থীতে রক্ষা করার জন্য, আপনি আসন রক্ষা করার জন্য পার্টির মনোনয়নটা আপনার কাছে সর্বোচ্চ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ানো, ঠিক না? কিন্তু এমনটা তো হওয়া উচিত না। কারণ জনগণের ভোটে যিনি হবেন পার্লামেন্টের মেম্বার, উনি তো জনগণের প্রতিনিধি। ওনার কি করলো না করলো সেটা তো আর আসে যায় না, ঠিক না? এই যে একটা প্রতিবন্ধকতা আমাদের জনগণের প্রতিনিধিদের সম্মুখে তুলে ধরেছি, এটা হলো সাংবিধানিক সংকট তৈরি করার প্রথম একটা প্রতিবন্ধকতা। আরেকটা হলো, আপনি যদি সংসদে বসে পার্টি যদি কোনো বিলের উপর একটা সিদ্ধান্ত নেয়, সেই পার্টির বিরুদ্ধে গিয়ে যদি আপনি সমালোচনা করেন, ভোট দেন, তাহলে আপনার সংসদ সদস্য পদ হারাবেন। এটা কি কোনো সভ্য দেশের কাহিনী হইতে পারে? এটা, আপনি তো পার্টির রিপ্রেজেন্টেটিভ না, আদৌ সংসদ জনগণের, দেশ জনগণের।
আমি সেখানে গেছি, পার্টির আলোচনা হবে সংসদের বাহিরে। এই চুক্তি তারা বারবারই করতে পারে যে তোমরা ভোট দিলে আগামীতে তোমাকে নমিনেশন দিব না, সেগুলো হলো এক ধরনের হীনমন্যতা, সেটা তারা করতে পারে বাইরে, কিন্তু তারা তো সংসদের ভিতরে এই কাজটা করতে পারে না, এটা সংসদের অংশ হইতে পারে না। এই জন্য এই ধারাটা আমাদের দেশকে সবচেয়ে দুর্বল করেছে। এটা বাতিল করার জন্য আমরা বারবার বলতেছি, আক্ষেপ করতেছি, কিন্তু এটা গত 54 বছরে এটা এখন পর্যন্ত বাতিল করার জন্য কোনো একটা সরকার এগিয়ে আসতে পারে না। ঠিক আছে, এটা হলো একটা। আরেকটা হলো আমরা অনেক কিছু আশা করেছি যে আমাদের নতুন সংবিধান হবে, সেই সংবিধান হইলে পরে আমরা যখন রাষ্ট্র গঠন করব, আমরা যখন সংসদে বসব, আমরা আমাদের জনগণকে যা যা প্রয়োজন তাদেরকে আমরা ম্যানেজ করে দেব এবং দেশ উন্নত হতে থাকবে, ঠিক না? কিন্তু সংসদে যে বসে যে সমস্ত আইন প্রণয়ন করা হবে, সেখানে যে ধরনের কাঠামো ওনারা তৈরি করেছেন, আইন কাঠামো, সংবিধানের ধারা 8-2 যদি আপনি দেখেন, সেখানে বলছে যে আমরা কোনো সময় জনগণ বা কেউ সরকারের বিরুদ্ধে অথবা ওইখানে যে সমস্ত আইন